আসসালামু আলাইকুম। আমাদের গাইনি সেকেন্ড টার্ম টপিকের মধ্যে নেক্সট টপিক ফাইব্রয়েড ইউটেরাস। তো এখান থেকে এই অনেকগুলা প্রশ্ন এসেছে, তো এগুলাকে আমি সর্ট করে এখানে লিখেছি যে কি কি সিনারিওতে কি কি টপিক থাকে বা কি কি পয়েন্ট আমাদের দেয়া হয়। এখানে পেশেন্টের এজ দেয়া হয় 25, 30, 30, 33, 35 এরকম। আমরা জানি যে পেশেন্টের প্রোফাইলে এটা পিক ইনসিডেন্স 35 থেকে 45, তো এটার অ্যারাউন্ডেই কিছু একটা দিবে। পেশেন্ট কত বছর ধরে বিবাহিত সেটা দেয়া থাকবে এবং পেশেন্টের প্যারা দেয়া থাকবে। প্যারা কিন্তু নালী প্যারা থাকতে পারে অথবা প্যারা 1-2 যা ইচ্ছা থাকতে পারে। যদিও এটা নালী প্যারা সুইমেনদের ক্ষেত্রে বেশি হয় এবং এখানে পেশেন্টের সেকেন্ডারি ইনফার্টিলিটি থাকে, অর্থাৎ একটা বাচ্চা হয়েছে তারপরে আর হচ্ছে না এরকম একটা হিস্ট্রি থাকতে পারে, কিংবা দুইটা বাচ্চা হয়েছে আর হচ্ছে না এরকম হিস্ট্রিও থাকতে পারে। তার মানে নালী প্যারাও হতে পারে অথবা একটা বা দুইটা বাচ্চা থাকতে পারে, এরপরে তার আর বাচ্চা হচ্ছে না এরকম একটা হিস্ট্রি। সাথে ফাইব্রয়েডের জন্য, ফাইব্রয়েডের আরেক নাম কি লিওমায়োমা, এটা একটা বিনাইন টিউমার। তো এটার জন্য একটা সুপ্রাপিউবিক লাম্প থাকতে পারে যে কোনো সাইজের এবং লাম্পটা হবে ফার্ম, এগুলো আমরা পরে পড়বো, লোয়ার অ্যাবডোমেনে থাকবে এবং সাথে হিস্ট্রি অফ প্রোগ্রেসিভ মেনোরেজিয়া থাকবে। এটা হচ্ছে একদম ক্লাসিক সাইন, এটা থাকলে আমরা বুঝে নিব যে এটা ফাইব্রয়েড ইউটেরাস। অথবা শুধু মেনোরেজিয়া বলতে পারে, এক্সেসিভ পিভি ব্লিডিং বলতে পারে 1 বছর 5 বছর যে কোনো সময় থেকে, এবং এত বেশি ব্লিডিং যেহেতু হচ্ছে তাহলে তার কি থাকবে, সিভিয়ার অ্যানিমিয়া থাকবে। তো এরকম একটা সিনারিও আমাদেরকে দেয়া থাকবে, সিনারিও দিয়ে আমাদের কিছু প্রশ্ন করা থাকবে, এই ধরনের কিছু প্রশ্ন। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, কি হবে আমাদের ডায়াগনোসিস, ফাইব্রয়েড ইউটেরাস। তারপরে আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি হবে, ওভারিয়ান টিউমার, অ্যাডেনোমায়োসিস, টিউব ওভারিয়ান মাস, প্রেগন্যান্সি, মায়োহাইপারপ্লেজিয়া এবং ফুল ব্লাডার। আমাদের নেক্সট প্রশ্ন ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের ক্ষেত্রে শুরুতে আমরা পেশেন্ট প্রোফাইল লিখতে পারি। আমরা আগেই বলেছি নালী প্যারাস উইমেন, সেকেন্ডারি ইনফার্টিলিটি হিস্ট্রি থাকবে, 35 টু 45 এর পিক ইনসিডেন্স, এবং এই পেশেন্টের কিন্তু ডিলেড মেনোপজের একটা টেন্ডেন্সি থাকে। তো আমরা জানি ম্যানেজমেন্টের শুরুতে লিখতে হয় হিস্ট্রি। হিস্ট্রিতে এই পেশেন্ট কিন্তু অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে 75% কেসে। এছাড়া মেনস্ট্রুয়েশন রিলেটেড কিছু প্রবলেম বা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং থাকতে পারে, যেটাকে আমরা বলি মেনোরেজিয়া। কিরকম মেনোরেজিয়া, প্রোগ্রেসিভ মেনোরেজিয়া, এটা থাকে 30% কেসে, এটা ক্লাসিক সিমটম। এছাড়া মেট্রোরেজিয়া বা অ্যাসাইক্লিক্যাল ব্লিডিংও থাকতে পারে। তাহলে সাইক্লিক্যাল ব্লিডিং হচ্ছে মেনোরেজিয়া, অ্যাসাইক্লিক্যাল ব্লিডিং মেট্রোরেজিয়া। আর ব্লিডিং এর সময় যদি পেইন হয় সেটাকে আমরা বলি ডিসমেনোরিয়া। তাহলে মেনস্ট্রুয়েশনের সময় এই তিনটা জিনিস হতে পারে। তো এখানে একটা প্রশ্ন ছিল যে হোয়াট আর দ্য কজেস অফ মেনোরেজিয়া ইন কেস অফ ফাইব্রয়েড, অর্থাৎ ফাইব্রয়েডের জন্য কেন মেনোরেজিয়া হবে। তো এটা আমরা একটু দেখে ফেলি। ফাইব্রয়েডটা একটা জায়গা দখল করে, সেই জায়গাতে সারফেস এরিয়া বেড়ে যায়, ঠিক না, এন্ডোমেট্রিয়ামের সারফেস এরিয়া বেড়ে যায়, যার জন্য ওই বেশি সারফেস এরিয়া থেকে বেশি ব্লিডিং হতে পারে। অথবা জায়গা দখল করে সেই ইউটেরাসের যে নর্মাল কন্ট্রাকশন সেটার সাথে ইন্টারফেয়ার করতে পারে, যার ফলে ব্লিডিং বন্ধ হয় না। ব্লিডিং বন্ধ করার একটা নর্মাল মেকানিজম, নর্মাল ব্যালেন্স থাকে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এবং থ্রোম্বোক্সিনের মধ্যে। তো এটাকে ইমব্যালেন্স করে ফেলতে পারে, যার ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 বেড়ে যায়, থ্রোম্বোক্সিন N2 কমে যায় এবং ভ্যাসোকনস্ট্রিকশন হয় না, ব্লিডিং বন্ধ হয় না। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেজিয়া হতে পারে, কারণ এই ক্ষেত্রে ফাইব্রয়েডটা কিন্তু একটা হাইপার ইস্ট্রোজেনিক কন্ডিশন বা একটা ইস্ট্রোজেন এক্সেস কন্ডিশন, অর্থাৎ ইস্ট্রোজেন বেশি থাকলে ফাইব্রয়েড হবে বা ফাইব্রয়েড থাকলেও ইস্ট্রোজেন বেশি থাকবে। তো ইস্ট্রোজেন বেশি থাকলে তো একটা পেশেন্টের কি থাকবে, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেজিয়া থাকবে। তো এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেজিয়া যদি হয় তাহলে বেশি বেশি এন্ডোমেট্রিয়াম থেকে বেশি বেশি ব্লিডিং হবে। সাথে এই টিউমারটা আমাদের ভেনাস কনজেশন করতে পারে, ভেনের উপরে চাপ দিয়ে বন্ধ করে দিতে পারে, ফলে ভেনাস এনগর্জমেন্ট হবে, সেই এনগর্জড ভেন থেকেও কিন্তু ব্লিডিং হতে পারে। তো আমরা পড়ে ফেললাম হোয়াট আর দ্য কজেস অফ মেনোরেজিয়া। তাহলে মেনস্ট্রুয়েশন রিলেটেড তিনটা অ্যাবনর্মালিটি আমরা পড়েছি। তো এখানে তো আমরা বললাম ডিসমেনোরিয়া মানে মেনস্ট্রুয়েশনের সময় পেইন হবে, কিন্তু এমনিতেও তার লোয়ার অ্যাবডোমিনাল অর পেলভিক পেইন হতে পারে, কিংবা ডিসপ্যারোনিয়া বা কয়টাসের সময় পেইন হতে পারে। তো এই তিন ধরনের পেইন কিন্তু তার হতে পারে। আর কারো যদি ডিসপ্যারোনিয়া থাকে সে তো আর ফার্টাইল হবে না, ঠিক না, তার সাবফার্টিলিটি ডেভেলপ করবে। যদিও সাবফার্টিলিটির এখানে হাজার হাজার কজ আছে, সেগুলো আমরা বলবো না। সাবফার্টিলিটি হবে মানে কি, তার প্রেগন্যান্সি হবে না। তাহলে এখানে কিন্তু আরেকটা প্রশ্ন চলে আসে যে ফাইব্রয়েডের সাথে প্রেগন্যান্সির রিলেশন কি, বা ইফেক্টস অফ ফাইব্রয়েড অন প্রেগন্যান্সি এন্ড ইফেক্টস অফ প্রেগন্যান্সি অন ফাইব্রয়েড, সেটা আমরা পড়ার চেষ্টা করি যে ফাইব্রয়েড প্রেগন্যান্সিকে কিভাবে এফেক্ট করে। সে প্রেগন্যান্টই হবে না, মানে ইনফার্টিলিটি। অথবা যদি প্রেগন্যান্ট হয়েও যায়, আর্লি প্রেগন্যান্সিতেই তার অ্যাবর্শন হয়ে যাবে ব্লিডিং হয়ে। অথবা যদি অ্যাবর্শন না হয়, সেটা মিড ট্রাইমেস্টার পর্যন্ত গেলে দেখা যাচ্ছে প্রিটার্ম লেবার হয়ে যেতে পারে, আগে আগে লেবার শুরু হয়ে যেতে পারে। লেবার যদি শুরু নাও হয়, লাস্টের দিকে যদি চলেও যায়, দেখা যাবে বাচ্চার ম্যাল প্রেজেন্টেশন, ম্যাল পজিশন এগুলো হয়ে বসে আছে। অথবা সে যদি লেবারেও চলে যায় সময় মতো, তখন দেখা যাবে অবস্ট্রাক্টেড লেবার হয়ে গেছে, অর্থাৎ সময় বেশি লাগছে। কিংবা তার যদি সাকসেসফুল ডেলিভারি হয়েও যায়, সেই ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু তার পিপিএইচ হবে, ব্লিডিং বন্ধ হবে না এবং সাব ইনভলিউশন হবে। এত এত কমপ্লিকেশন কিন্তু প্রেগন্যান্সির ক্ষেত্রে হতে পারে ফাইব্রয়েড থাকলে। আর প্রেগন্যান্সি কিভাবে ফাইব্রয়েডকে এফেক্ট করে, প্রেগন্যান্সিতে তো আমরা জানি ইস্ট্রোজেন বেড়ে যায়। তো ইস্ট্রোজেন বাড়লে ফাইব্রয়েডের গ্রোথটা বাড়বে,
ডিজেনারেশন হয়ে যেতে পারে, খারাপ একটা বিষয়, টর্শন হয়ে যেতে পারে, খারাপ একটা বিষয়, অথবা ইনফেকশন হতে পারে। তো এটা আমরা পড়লাম ইফেক্ট অফ ফাইব্রয়েড অন প্রেগন্যান্সি এন্ড ইফেক্ট অফ প্রেগন্যান্সি অন ফাইব্রয়েড। তাহলে এখানে আমরা যে বলেছি ডিসপ্যারোনিয়া থাকবে, সাবফার্টিলিটি থাকবে এবং প্রেগন্যান্সি রিলেটেড কি কি থাকবে, অ্যাবর্শন, প্রিটার্ম লেবার। এছাড়া তার আইইউজিআর, বেবির ক্ষেত্রে কি হতে পারে, আইইউজিআর হতে পারে, লেবার ডিস্টোসিয়া হতে পারে, কিংবা এই যে এত এত কমপ্লিকেশন, তাহলে তার অপারেটিভ ডেলিভারির চান্স বাড়বে এবং পিপিএইচ এর কথা আমরা বলেছি। সাথে সে যেহেতু একটা টিউমার, সেহেতু সে অ্যাবডোমিনাল সুয়েলিং করতে পারে বা লাম্প ফর্মেশন করতে পারে এবং আশপাশের স্ট্রাকচারকে চাপ দিয়ে প্রেশার সিমটম করতে পারে, রেকটামকে চাপ দিয়ে কনস্টিপেশন, ব্লাডারকে চাপ দিয়ে ডিজিউরিয়া কিংবা রিটেনশন অফ ইউরিন করতে পারে। এবং সে যদি ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড হয় সেক্ষেত্রে সে ইউরেটারকে চাপ দিয়ে হাইড্রোনেফ্রোসিস, হাইড্রোইউরেটার এগুলা করতে পারে এবং সাথে ইনফেকশন করে পাইলাইটিস করতে পারে। আমরা যদি এক্সামিনেশন করি অ্যানিমিয়া পাবো, যেহেতু প্রচুর ব্লিডিং হয়েছে অনেকদিন ধরে। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা 14 সপ্তাহের নিচে হলে কোনো মাস ফিল করতে পারবো না, কিন্তু 14 সপ্তাহের উপরে হলে, অর্থাৎ ইউটেরাসের সাইজকে তো আমরা সপ্তাহ দিয়ে বলি, ঠিক না, সেন্টিমিটার দিয়ে তো বলি না। তো এটা 14 উইকসের চাইতে বেশি সাইজ যদি হয় সেক্ষেত্রে আমরা মাস ফিল করতে পারবো। ইন্সপেকশনে দেখবো লোয়ার অ্যাবডোমেনটা সোলেন হয়ে আছে। পালপেশনে প্রথমে আমরা 3টা টি দেখি, টেম্পারেচার, টেন্ডারনেস, টেপ মেজারমেন্ট। তো এখানে নন টেন্ডার হবে, টেম্পারেচার নর্মাল থাকতে পারে, টেপ মেজারমেন্ট বা সাইজ এই ক্ষেত্রে দেখবো না, 14 উইকস সাইজ থাকবে। এরপরে আমরা 3টা জিনিস দেখি, সারফেস মার্জিন কনসিস্টেন্সি। সারফেস হবে নোডিউলার, মার্জিন ওয়েল ডিফাইন্ড, এবং এখানে স্পেশাল একটা কথা যে লোয়ার মার্জিন কুড নট বি রিচড, কারণ সে তো ইউটেরাস থেকে উঠে এসেছে, একদম ইউটেরাস পর্যন্ত আমরা লোয়ার মার্জিন ফিল করতে পারবো না, যেটা ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে পারা যাবে। কনসিস্টেন্সি কিরকম হবে, কনসিস্টেন্সি হবে ফার্ম, এবং যখন সিস্টিক ডিজেনারেশন হয়ে যাবে, এটা কি জিনিস এটা আজকে বলবো না, অন্যদিন বলবো, সেই ক্ষেত্রে সিস্টিক কনসিস্টেন্সি আমরা পেতে পারি। মোবিলিটি কিরকম হবে, এটা রেস্ট্রিক্টেড মোবিলিটি থাকবে অ্যাবাভ ডাউনওয়ার্ড, কারণ সে নিচ থেকে উপরে উঠে এসেছে, তাকে তো আর টেনে নিচে পাঠাতে পারবো না, ঠিক না, ঠেলে নিচে পাঠাতে পারবো না, তাকে জাস্ট সাইড টু সাইড মুভ করতে পারবো। কিন্তু ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে দেখা যায় যে সব দিকেই মুভ করা যায়। তো এখানে আরেকটা প্রশ্ন ছিল আমাদের যে হোয়াট আর দ্য ডিফারেন্সিয়েশন ফ্রম ওভারিয়ান টিউমার। তো এটা নিয়ে আনান অলরেডি একটা ভিডিও দিয়ে ফেলেছে ওভারিয়ান টিউমার সম্পর্কে, সেখানে এটা বলা আছে, এই জন্য এটা আর বলবো না। পারকাশন নোড ডাল থাকবে। পেলভিক এক্সামিনেশন করলে, বাইম্যানুয়াল এক্সামিনেশনে আমরা দেখব যে ইউটেরাসে ইরেগুলারলি এনলার্জ থাকবে, সুয়েলিং থাকবে, এবং ইউটেরাস আর ম্যাসের মাঝে কোনো গ্রুভ থাকবে না, অর্থাৎ ইউটেরাসের সাথেই ম্যাসটা লাগানো থাকবে। তাহলে বুঝতে পারবো যে এটা আসলে ইউটেরাস থেকেই উঠে আসা কোনো একটা ম্যাস। এবং আমরা যখন অ্যাবডোমেনে ধরে ম্যাসটাকে মুভ করব, তখন দেখব আরেকটা হ্যান্ড দিয়ে দেখব যে সার্ভিক্সটাও মুভ করছে, তার মানে সার্ভিক্স মুভস উইথ দ্য মুভমেন্ট অফ টিউমার ফেল্ট পার অ্যাবডোমেন। এগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটা আসলে ইউটেরাসের একটা ম্যাস। এবার আসি ইনভেস্টিগেশনে। ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আমরা আল্ট্রাসোনোগ্রাফি অফ ইউটেরাস এন্ড অ্যাডনেক্সা উইথ কালার ডপলার করব, যার মাধ্যমে যদি ট্রান্সভেজানাল করি তাহলে লোকেশন, ডাইমেনশন, ভলিউম, নাম্বার, অ্যাডনেক্সাল প্যাথোলজি, হাইড্রোনেফ্রোসিস, হাইড্রোইউরেটার এগুলো আছে কিনা এগুলো জানতে পারবো। এছাড়া আমরা ইউটেরাইন কন্ট্রোর দেখতে পারবো, এনলার্জ থাকবে, ডিস্টর্টেড থাকবে, ডিফারেন্ট টাইপ অফ ইকোজেনেসিটি থাকবে, হাইপো বা হাইপার ইকোইক, এবং পেরিফেরিতে ভাস্কুলারাইজেশন থাকবে, সেন্ট্রালি থাকবে না। যদি সেন্ট্রালি থাকে তাহলে বুঝবো ডিজেনারেটিভ চেঞ্জেস হয়ে গেছে। তো এগুলো দেখে আমরা ফাইব্রয়েডটাকে আইডেন্টিফাই করতে পারি। এছাড়া স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করতে পারি, হিস্টেরোস্কোপি করতে পারি, বিশেষ করে আনএক্সপ্লেইনড ফার্টিলিটি থাকলে বা বারবার প্রেগন্যান্সি লসের হিস্ট্রি থাকলে আমরা হিস্টেরোস্কোপি করে সাইজ দেখতে পারবো, এবং যদি আমরা কোনো ফাইব্রয়েড পাই, সাবমিউকাস ফাইব্রয়েড পেলে সেটা ওইখানেই ডিসেকশন করতে পারবো। এছাড়া হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি করে ফিলিং ডিফেক্ট দেখতে পারি, এমআরআই করে অ্যাডেনোমায়োসিসের সাথে ডিফারেন্সিয়েশন করতে পারি, যদিও এটা করা হয় না অনেক বেশি এক্সপেন্সিভ থাকার কারণে, কিউরেটেজ করতে পারি কিংবা ল্যাপারোস্কোপি করতে পারি। আর প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট হিসেবে আমরা সিবিসি, ব্লাড গ্রুপিং, আরএইচ টাইপিং, আরবিএস, ব্লাড ইউরিয়া, সিরাম ক্রিয়েটিনিন, ইউরিনারি, চেস্ট এক্সরে, ইসিজি এগুলো তো সবসময় করি। সাথে এখানে একটা স্পেশাল জিনিস আইভি পাইলোগ্রাফি করব, যার মাধ্যমে ইউরেটারিক চেঞ্জ আছে কিনা সেটা দেখার চেষ্টা করব। এবারে সেই ট্রিটমেন্টে আমরা জানি 75% কেসে অ্যাসিম্পটোমেটিক থাকে। তো যদি এটা খুব বেশি সিভিয়ার না হয়, ডায়াগনোসিস আমরা শিওর যে এটা ফাইব্রয়েড, এটা সাইজও খুব বেশি বড় না, 12 সপ্তাহের চাইতে কম, এবং সে ফলো আপে আসবে এরকম একটা গ্যারান্টি আছে, সেই ক্ষেত্রে আমরা এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট করব, 6 মাস পর পর এক্সামিনেশন করব, 1 বছর পর পর আল্ট্রাসাউন্ড করে দেখব, শুধু দেখতে থাকবো এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট। কিন্তু যদি সিমটোমেটিক হয়ে যায়, শুধু দেখে দেখে কাজ করলেই হবে না, আমাদের ব্লাড বন্ধ করতে হবে, প্রোগ্রেসিভ মেনোরেজিয়া বন্ধ করতে হবে, যেটার জন্য আমরা কিছু ড্রাগ দিতে পারি। হরমোনাল এবং নন হরমোনাল দুই ধরনের ড্রাগ আছে। হরমোনালের মধ্যে আমরা প্রোজেস্টেরন ব্লকার, অ্যান্টি প্রোজেস্টেরন দিতে পারি, কারণ প্রোজেস্টেরনটা এন্ডোমেট্রিয়াল প্রলিফারেশন করে, যত প্রলিফারেশন তত বেশি ব্লিডিং, এই জন্য অ্যান্টি প্রোজেস্টেরন মিফেপ্রিস্টন দিতে পারি, কিংবা সিলেক্টিভ প্রোজেস্টেরন রিসেপ্টর মডুলেটর ইউনিপ্রিস্টাল অ্যাসিটেট দিতে পারি।
আরেকটা কন্ট্রাডিক্টরি মনে হতে পারে লেভোনর্গেস্ট্রাল ইন্টারইউটেরাইন সিস্টেম, এটা তো নিজেই একটা প্রজেস্টেরন, ঠিক না? তো আমাদের মনে হবে এটা তো আরো বেশি প্রলিফারেশন করবে। তবে এটা আসলে লং টার্ম ধরে রিভার্সেবল কন্ট্রাসেপটিভ হিসেবে ইউজ করা হয়, সাথে তার অ্যাডিশনাল একটা ব্লিডিং বন্ধ করার ইফেক্ট আছে। এটা আসলে এত বেশি প্রজেস্টেরন রিলিজ করে না, খুব অল্প পরিমাণে প্রজেস্টেরন রিলিজ করে, যার মাধ্যমে সে ব্লিডিংকে প্রিভেন্ট করতে পারে। এছাড়া আমরা জানি এই যে প্রলিফারেশন এন্ডোমেট্রিয়ামের, সেটার জন্য একটা হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিসটার মাধ্যমেই সবকিছু হয়। তো এই অ্যাক্সিসটা বন্ধ করার জন্য আমরা গোনাডোট্রপিনকে ব্লক করার জন্য অ্যান্টি গোনাডোট্রপিন দিতে পারি, ডানাজল, গ্যাস্ট্রিনন। ফলে গোনাডোট্রপিনগুলো কাজ করতে পারবে না, যার ফলে এন্ডোমেট্রিয়ামের প্রলিফারেশন হবে না। এছাড়া হাইপোথ্যালামাস থেকে কি আসতো, এই অ্যাক্সিসের মধ্যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। তো এটাকে ব্লক করে দিলে, অ্যান্টাগনিস্ট দিয়ে ফেললে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন আসবে না, গোনাডোট্রপিন কাজ করতে পারবে না, এন্ডোমেট্রিয়ালের প্রলিফারেশনও হবে না। সেট্রোরিলিক্স, গ্যানিরিলিক্স দিতে পারি। আরেকটাও কন্ট্রাডিক্টরি মনে হতে পারে যে অ্যান্টাগনিস্ট তো বুঝলাম, কিন্তু অ্যাগনিস্ট কেন দিব? অ্যাগনিস্ট দিলে আসলে এই যে এই অ্যাক্সিসটা, এটার উপর একটা নেগেটিভ ফিডব্যাক কাজ করে এবং ফার্দার গোনাডোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ হওয়াটা কিন্তু প্রিভেন্ট করে। তো এই জন্য আমরা গোজেরেলিন, বুজেরেলিন, লুপোরেলিন এগুলো দিতে পারি। সাথে কেউ চাইলে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিতে পারে। আমরা জানি হজ পিল হিসেবে ইউজ করা হয় অনেক সময় যখন ব্লিডিং বন্ধ করতে চাই আমরা, তো এটারও ব্লিডিং বন্ধ করার ইফেক্ট আছে। নন হরমোনালের মধ্যে আমরা অ্যান্টি ফিব্রিনোলাইটিক দিতে পারি, ট্রানএক্সামিক অ্যাসিড, এটাও ব্লিডিং বন্ধ করবে। আর অ্যারোমাটেস কি করে, অ্যান্ড্রোজেনকে ইস্ট্রোজেনে কনভার্ট করে, আর যত বেশি ইস্ট্রোজেন তত বেশি ব্লিডিং, কিংবা দেখা যাচ্ছে যে তত বেশি কি হবে, আমাদের এন্ডোমেট্রিয়াল প্রলিফারেশন হতে পারে। তো এই জন্য অ্যারোমাটেস ইনহিবিটর দিতে পারি, লেট্রোজোল, অ্যানেস্ট্রাজোল। আর যত বেশি ইস্ট্রোজেন তত বেশি ফাইব্রয়েডেরও কিন্তু ইনক্রিজ হবে এবং গ্রোথ হবে। প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটর দিতে পারি, তবে এটা ব্লিডিং বন্ধ করে না, এটার সাথে যদি কোনো এন্ডোমেট্রিওসিস থাকে সেটা রিলেটেড পেইন বন্ধ করে, কিংবা ফাইব্রয়েডের ডিজেনারেশনের হাত থেকে আমাদেরকে বাঁচায়। তো এই ধরনের ড্রাগ কিন্তু আমরা দিতে পারি। এবার আসি সার্জিক্যাল ম্যানেজমেন্ট। সার্জিক্যালের মধ্যে আমাদের দুইটা মেইন অপশন হচ্ছে মায়োমেক্টমি এবং হিস্টেরেক্টমি। শুধু মায়োমাটা কেটে ফেললে সেটাকে বলি মায়োমেক্টমি, আর পুরা ইউটেরাস যদি কেটে ফেলি সেটা হিস্টেরেক্টমি। তো এটাকে আমরা এজ ওয়াইজ ভাগ করি, লেস দেন 40 ইয়ার্স এন্ড মোর দেন 40 ইয়ার্স। লেস দেন 40 ইয়ার্স যদি থাকে, সেই ক্ষেত্রে তার যদি আর্লি এজ হয়, ফ্যামিলি যদি ইনকমপ্লিট থাকে, তখন আমাদের ইউটেরাসটা রেখে দিতে হবে। সে যদি পরবর্তীতে ফার্টিলিটি চায় কিংবা মেনস্ট্রুয়াল ফাংশন যদি প্রিজার্ভ করতে চায়, তখন ইউটেরাসটা রেখে দিতে হবে, তখন জাস্ট মায়োমাটা কাটতে হবে, যেটাকে আমরা বলি মায়োমেক্টমি। তবে এটা যেহেতু একটা রিস্ক ফ্রি অপারেশন না, খুবই একটা রিস্কি অপারেশন, এই জন্য সে যদি কনভিন্স না হয়, কিংবা তার যদি অলরেডি ফ্যামিলি কমপ্লিট থাকে, কিংবা আমরা ডায়াগনস্টিক ডিএনসি করে যদি দেখি এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, তখন তার ইউটেরাস রেখে দিলে হবে না। কিংবা যদি দেখা যায় তার হাজবেন্ডও ইনফার্টাইল, কিংবা সেও অন্য কোনো কারণে ইনফার্টাইল, তখন তার ইউটেরাস রেখেও আমার কাজ হবে না। তখন কিন্তু আমরা শুধু মায়োমেক্টমি করার দরকার নেই, তখন আমরা হিস্টেরেক্টমি করে ফেলতে পারি। তাহলে লেস দেন 40 ইয়ার্সে আমরা মায়োমেক্টমিও করতে পারি, হিস্টেরেক্টমিও করতে পারি। কেন করব সেটা আমরা বললাম। তো এখানে আবার আরেকটা প্রশ্ন আসে যে মায়োমেক্টমি করার আগে তুমি পেশেন্টকে কিভাবে কাউন্সিলিং করবা। তো এটা আমরা বলি, মায়োমেক্টমি করার আগে আমরা বলে দিব যেটা একটা রিস্কি অপারেশন, এটার চাইতে হিস্টেরেক্টমি রিলেটিভলি ইজিয়ার। এটা করলেই যে আপনি ভালো হয়ে যাবেন সেটা না, পারসিস্টও করতে পারে, রিকারেন্টও হতে পারে 30 to 50% কেসে, আপনার মেনোরেজিয়াটা থেকেও যেতে পারে 1 to 5% কেসে। এবং যখন করব আমরা বলবো মায়োমেক্টমি করবই এটা বলবো না, আমরা বলবো মায়োমেক্টমি টু বি ট্রাইড, আমরা ট্রাই করে দেখবো। অর্থাৎ মায়োমেক্টমি যদি ফেল করে তখন আমরা ল্যাপারোটমি করতে পারি, এবং পরবর্তীতে আবার রিল্যাপারোটমি লাগতে পারে 20 to 25% কেসে। এছাড়া মায়োমেক্টমি করলেই যে তার প্রেগন্যান্সি হবেই এরকম কিছু বলতে পারবো না। মায়োমেক্টমির পরে প্রেগন্যান্সি রেট 40 to 60%, এবং প্রেগন্যান্সি পরবর্তীতে যেটা হবে সেটা অবশ্যই তার ম্যান্ডেটরি হসপিটাল ডেলিভারি করতে হবে, না হলে যেখানে স্কার আছে মায়োমেক্টমির জায়গায় সেখানে কিন্তু স্কার রাপচার হতে পারে। যদিও এটা রেয়ার, তবে আমরা অবশ্যই বলে দিব যে পরবর্তীতে যেন ম্যান্ডেটরি হসপিটাল ডেলিভারি করে। তো এগুলো আমরা বললাম লেস দেন 40 ইয়ার্স এর ট্রিটমেন্ট। আর মোর দেন 40 ইয়ার্স এর ক্ষেত্রে যেহেতু তার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, এখন তার ইউটেরাস রেখে দেওয়ার কোনো দরকার নেই, আমরা ইউটেরাসটা ফেলে দিব, যেটাকে আমরা বলি হিস্টেরেক্টমি। এটা অ্যাবডোমিনাল, ট্রান্সভেজিনাল কিংবা ল্যাপারোস্কোপিক রুটে করা যায়। আদার অপশনের মধ্যে এম্বোলোথেরাপি, মায়োলাইসিস, ইলেকট্রোকটারি, লেজার, ক্রায়ো এগুলোও আছে, তবে এগুলো আমাদের খুব বেশি প্র্যাকটিস করা হয় না। এইটুকুই ছিল আমাদের ফাইব্রয়েড ইউটেরাস সম্পর্কে কথাবার্তা। আমরা সবগুলো প্রশ্ন পড়ার চেষ্টা করেছি। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট, মেনোরেজিয়ার কজ, ইফেক্ট অফ ফাইব্রয়েড অন প্রেগন্যান্সি এন্ড ইফেক্ট অফ প্রেগন্যান্সি অন ফাইব্রয়েড, কাউন্সেলিং। আর ডিফারেন্সিয়েশন ফ্রম ওভারিয়ান টিউমার, এটা আনান অন্য আরেকটা ভিডিওতে বলেছে, এই জন্য বললাম না। তো এইটুকুই ছিল আমাদের আজকের টপিক। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।